বন্ধুরা, আমার নাম নমিতা ঘোষ এবং আমার বয়স ২২ বছর। আমার স্বামীর মৃত্যুর পর আমি বিধবা হয়ে গেছি এবং এখন আমি আমার শাশুড়ি ও ২ বছরের মেয়ের সঙ্গে মুম্বাইতে থাকি। এটি সেই দিনের গল্প যখন আমি এবং আমার শাশুড়ি একটি পূজায় গিয়েছিলাম। পূজায় অনেক অতিথি এসেছিলেন। তখন আমার শাশুড়ি মা আমাকে ডাকলেন, আরে মেজো বৌমা, এখানে আসো, আমি তোমাকে আমাদের বড় ঠাকুর সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যখন ঠাকুর সাহেব আসলেন তখন আমার শাশুড়ি মা আমাকে ইশারা করলেন। আমি তৎক্ষণাৎ মাথায় ঘোমটা নিয়ে সেদিকে চলে গেলাম। তারপর শাশুড়ি মা বললেন, বৌমা, এদের সঙ্গে পরিচিত হও, এ আমাদের পরিবার এবং আমাদের গ্রামের বড় পঞ্চায়েতর ঠাকুর সাহেব। শাশুড়ি মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি তাদের পায়ে ছুতে গেলাম। তখন ঠাকুর সাহেবের নজর আমার কোমরের দিকে ছিল। যখন আমি তার পায়ের কাছে থেকে উঠলাম, আমার শাশুড়ি মা আমাকে পাশে ডেকে নিয়ে বললেন, দেখো, এদেরকে চিনে নাও। এখন আমি আপনাদের ঠাকুর সাহেবের সম্পর্কে কিছু বলি। তার বয়স ৫২ বছর, কিন্তু তিনি নিজেকে ফিট রাখেন এবং তার জন্য তিনি দেখতে একদম ফিট। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, দেখতে যেন সত্যিই কোনো সাধু বাবার মতো। এরপর আমার শাশুড়ি মা বললেন, শুনো বৌমা, ঠাকুর সাহেব কিছুদিন আমাদের বাড়িতে থাকবেন। তারা ব্যবসায়িক কাজে শহরে এসেছেন, তাই আমি তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করেছি। এরপর শাশুড়ি মা ঠাকুর সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। এত দূর আসার পর ঠাকুর সাহেব আমার শাশুড়ি মায়ের সামনে বললেন, তোমার বৌমার কি এখানে আসার বিষয়ে কোনো আপত্তি আছে? আমি প্রায় ৩ মাস এখানে থাকব। আমি সঙ্গে সঙ্গে ঠাকুর সাহেবকে বললাম, আপনি কি কথা বলছেন? এতে তো আমার কোনো আপত্তি নেই, বরং আপনাকে আমাদের এখানে দেখে আমরা খুব খুশি হয়েছি। তখন আমি শাড়ির আঁচল মাথায় রেখেছিলাম, কিন্তু দেখলাম ঠাকুর সাহেব যখন আমার সঙ্গে কথা বলছিলেন তখন তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তার নজর আমার চিকন কোমরের দিকে ঘুরছিল। আমরা কিছুক্ষণ কথা বললাম। তারপর একজন প্রতিবেশী আমাকে ডাকলে আমি বাইরে চলে গেলাম। একদিন যখন আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলাম, তখন দেখি ঠাকুর সাহেব বারান্দায় বসে আছে। আমি তার সামনে বসলাম। যখন আমার সামনে ঠাকুর সাহেব বসে আছেন, তখন আমরা একে অপরের দিকে তাকালাম। আমার মাথার শাড়ির আঁচলটা পড়ে গেছিল। শাশুড়ি মা আমাকে ইশারা করলেন এবং আমি আবার শাড়ির আঁচলটা মাথায় তুলে নিলাম। এরপর কিছু কথা বলে আমি চা বানাতে রান্নাঘরে চলে গেলাম। ঠিক তখনই শাশুড়ি মা ভিতরে এলেন এবং বললেন, বৌমা, তুমি সব সময় শাড়ির আঁচল মাথায় নিয়েই ঠাকুর সাহেবের সামনে যাবে। এরপর এভাবে কিছুদিন কেটে গেল। ঠাকুর সাহেব সকালে বাইরে যেতেন এবং সন্ধ্যায় ফিরতেন। আমি তাকে চা এবং নাস্তা দিতাম, আর উনি আমাদের বাড়ির একটি আলাদা ঘরে থাকতেন। এক রাতে আমি কিছু আওয়াজ শুনে রান্নাঘরে গেলাম। সেখানে দেখলাম ঠাকুর সাহেব চা বানাচ্ছেন। আমি বললাম, আরে ঠাকুর বাবু, আপনি কেন চা বানাচ্ছেন? আপনি এত কষ্ট করছেন, আপনি যদি আমাকে বলতেন আমি বানিয়ে দিতাম। ঠাকুর সাহেব বললেন, আরে নমিতা, এর জন্য তোমাকে কেন কষ্ট দেব? আমার কাজ তো রাত পর্যন্ত চলতেই থাকে। আমি বললাম, আরে এতে কষ্টের কি আছে ঠাকুর বাবু? আর যদি শাশুড়ি মা আপনাকে চা বানাতে দেখে তাহলে তিনি আমাকে বাটবেন। আপনি সরে যান, আমি বানিয়ে দিচ্ছি। সেই সময় আমি ঘোমটা নিতে ভুলে গিয়েছিলাম। চা বানানোর সময় হঠাৎ আমার নজর ঠাকুর সাহেবের দিকে পড়ল। তখন দেখি তিনি আমাকে বড় বড় চোখ করে চেয়ে আছেন। তার নজর আমার বুকের জায়গার দিকে আটকে ছিল এবং তখনই আমি বুঝতে পারলাম যে আমার শাড়ির অবস্থা কি ছিল। এরপর আমি তাড়াতাড়ি কাপড় ঠিক করে নিয়ে ঠাকুর সাহেবকে চা বানিয়ে দিলাম। এরপর থেকে আমি প্রতি রাতে তাকে চা বানিয়ে দিয়ে যেতে লাগলাম। কিছুদিন এভাবেই কেটে গেল, কিন্তু আমি অনুভব করলাম যে যখনই আমি ঠাকুর সাহেবের কাছে যাই, উনি সব সময় গভীর দৃষ্টিতে
আমার দিকে তাকিয়ে থাকেন। আমি যখন শাড়ির আঁচল মাথায় রাখতাম, তখন আমি এতটা রাখতাম যে ঠাকুর সাহেবের কাছে আমার মুখও দেখা যেত না, কিন্তু তার দৃষ্টি আমাকে স্পষ্টভাবে অনুভব হতো। আমি শাড়ি সাধারণভাবে পরতাম, তবে সেগুলি সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আমি 5 ফুট 1 ইঞ্চি লম্বা, যেন আপনি বুঝতেই পারছেন। আমি একটু আধটু বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মতো দেখতে। আমি যখন তার সামনে যেতাম, তখন সঙ্গে মাথায় শাড়ির আঁচল নিয়ে যেতাম। এভাবে কিছুদিন চলতে থাকল। এরপর একদিন আমার ছোট দেবর আমার বাড়িতে এলেন, কারণ আমার শাশুড়ি মা 6 মাস ধরে আমার কাছে এবং 6 মাস ছোট দেবরের কাছে থাকতেন। এখন শাশুড়ি মা আমার বাড়িতে থাকতে থাকতে পুরো 6 মাস হয়ে গিয়েছিল। তাই আমার ছোট দেবর এলেন 1 ঘন্টার মধ্যেই সমস্ত জিনিসপত্র গোছাতে বললেন, এবং ছোট দেবর শাশুড়ি মাকে নিয়ে চলে গেলেন। কিন্তু শাশুড়ি মা যাওয়ার আগে আমাকে একটি কথা বলে গেলেন, শুনো বৌমা, ঠাকুর সাহেবের ভালোভাবে যত্ন নেবে, তাকে কোনো ধরনের অসুবিধা যেন না হয়। তখন আমি বললাম, হ্যাঁ শাশুড়ি মা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগের সুযোগ পাবেন না, আপনি একদম চিন্তা করবেন না। এরপর শাশুড়ি মা চলে গেলেন। এখন আমাদের বাড়িতে আর 3 জন বাকি ছিল, আমি, আমার ছোট ছেলে এবং ঠাকুর সাহেব। শাশুড়ি মা যাওয়ার পরে কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু এই সময় আমার এবং ঠাকুর সাহেবের মধ্যে অনেক কথাবার্তা হতে লাগল। এক রাতে আমি ঠাকুর সাহেবের ঘরে খাবার নিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখলাম অন্ধকার। তখন আমি ভিতরে গেলাম। আমাকে কিছুটা সুটসুটি অনুভূতি হলো এবং ঠাকুর সাহেবের খাবারটি মাটিতে পড়ে গেল। খাবার পড়ার শব্দে ঠাকুর সাহেব লাইট জ্বেলে দিলেন। তারপর ঠাকুর সাহেব বললেন, সরি নমিতা। আমি বললাম, কোনো ব্যাপার নয়, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। এটি বলার পর আমি ভাবতে লাগলাম আমার সঙ্গে আসলে কি ঘটেছিল। তখন ঠাকুর সাহেব বললেন, দাও নমিতা, আমি মুছিয়ে দিচ্ছি। আমি বললাম, ঠাকুর সাহেব আপনি বিশ্রাম করুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপর আমি মাটিতে পড়ে যাওয়া খাবারটি পরিষ্কার করতে শুরু করলাম, আর ঠাকুর সাহেব বিছানায় বসে আমার কাজগুলি দেখছিলেন। আমি তাড়াতাড়ি পরিষ্কার করে ঠাকুর সাহেবকে অন্য একটি প্লেট দিলাম এবং নিজের ঘরে চলে গেলাম। আমার ঘরের সামনে একটি আয়না ছিল, সেখানে দাঁড়িয়ে আমি মাথায় শাড়ির আঁচল ঠিক করলাম। আমার শাড়িটি গলা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজ তা একটু বেশিই খোলা ছিল। তারপর আমার মনে পড়ল যে সন্ধ্যায় আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম এবং এটি পরেছিলাম। বাড়ি ফিরে এসে আমি শাড়ি পরিবর্তন করেছিলাম, কিন্তু আঁচল ঠিক করতে ভুলে গিয়েছিলাম এবং এভাবেই ঠাকুর সাহেবকে খাবার দিতে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে আমি উঠলাম এবং নাস্তা তৈরি করে ঠাকুর সাহেবকে দেওয়ার জন্য তার ঘরে গেলাম। ঠাকুর সাহেবকে দেখে আমি বিস্মিত হলাম, কারণ তখন তিনি আমার হাত ধরেই বলছিলেন, নমিতা, একবার আমাকে একটু সময় দাও। যখন আমি রান্নাঘরে থাকতাম, তখন ঠাকুর সাহেব কখনো না কখনো অজুহাতে সেখানে চলে আসতেন। একদিন ঠাকুর সাহেবকে আমার জন্মদিন সম্পর্কে জানানো হলো। তখন সে আমার জন্য পুরস্কার নিয়ে এসেছিলেন। আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমার ঘরে গিয়ে দেখি বিছানার উপর একটি বাক্স রাখা ছিল, যার উপর লেখা ছিল, নমিতা এর জন্মদিনের শুভেচ্ছা। তখন আমি সেই বাক্সটি খুললাম এবং দেখলাম সেখানে অনেক শাড়ি রয়েছে। আমি যত্ন সহকারে দেখলাম, সব শাড়ি খুবই পাতলা। তখন আমি বুঝতে পারলাম ঠাকুর সাহেব আমার থেকে কি প্রত্যাশা করছিল। তারপর যখন সন্ধ্যায় ঠাকুর সাহেব এলেন এবং নিজের ঘরে গেলেন, আমি চা নিয়ে তার ঘরে গেলাম। ঠাকুর সাহেব বললেন, হ্যাপি বার্থডে নমিতা, তুমি গিফট পেয়েছ? আমি বললাম, ধন্যবাদ ঠাকুর সাহেব, হ্যাঁ আপনার গিফট পেয়েছি। ঠাকুর সাহেব তখন বললেন, তুমি কবে পড়বে? আমি বললাম, হ্যাঁ পরে পড়ব। এবং তারপর আমি নিজের কাজে লাগলাম। আমি বুঝতে পারলাম যে আজ রাত কিছু একটা ঘটতে চলেছে। সেদিনই আমার এক বন্ধু আমার বাড়িতে এলো।
তারও একটি ছেলে ছিল, তাই সে আমার ছেলেকে নিজের বাড়িতে নিয়ে গেল রাতের বেলা। আমরা দুজনই ছিলাম, আমি এবং ঠাকুর সাহেব। রাত 10টার সময় আমি সমস্ত দরজা এবং জানালা বন্ধ করে দিলাম এবং সেই শাড়ি পরলাম। যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, তখন নিজেকে দেখে আমার একটু লজ্জা লাগলো। তারপর আমি খাবারের থালা সাজিয়ে ঠাকুর সাহেবর ঘরের দিকে চলে গেলাম। তখনও আমি মাথায় ঘোমটা টেনে রেখেছিলাম। ঠাকুর সাহেব বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন এবং তারপর উনি নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে পাশে টেবিলের উপর রাখলেন। তখন পুরো বাড়ি অন্ধকার ছিল, শুধু টেবিল ল্যাম্প জ্বলছিল। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলেন। আমিও পুরোপুরি চুপ ছিলাম এবং মাথায় ঘোমটা টেনে নিয়েছিলাম। তারপর উনি দুহাত আমার কাঁধে রেখে বললেন, নমিতা, তুমি কতটা ভালো, তোমাকে কত সুন্দর লাগছে। আমি কিছু বলছিলাম না, কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠাকুর সাহেব, এই বয়সেও আপনি কতটা শক্তিশালী দেখাচ্ছেন। তারপর আমাকে নিয়ে সে বিছানায় গেল। তারপরে সে আমার সাথে খারাপ কাজ করতে শুরু করল। আমি তাকে বাধা দিলাম না, কারণ আমি আগে থেকে জানতাম এরম কিছু একটা হবে এবং আমার স্বামী নেই, তাই আমার ও এসবের দরকার ছিল। আমারও খুব ভালো লাগছিল। বহুদিন পর আবার আগের মতো সুখ পেলাম। বেশ কিছুক্ষণ পর আমরা হাঁপিয়ে গেলাম, তাই আমি এখানেই শুয়ে পড়লাম। পরের দিন আমরা ঘুম থেকে উঠলাম এবং দেখলাম বাড়ির সব জানলা বন্ধ। আমি উঠে ঠাকুর সাহেবের নাস্তা দিলাম এবং বললাম, স্নানের জল প্রস্তুত। তখন ঠাকুর সাহেব আমাকে দেখছিলেন আর আমি ঘরে চলে গেলাম। পরবর্তী 3 মাস এভাবেই মজা করে কেটে গেল। তারপর আমার শাশুড়িমা ফিরে এলেন। একদিন আমি শাশুড়িমা এবং ঠাকুর সাহেবের কথোপকথন শুনেছিলাম। শাশুড়িমা বললেন, ঠাকুর সাহেব, কেমন কাটলো আপনার দিন? আপনার কাজ কি শেষ হলো? ঠাকুর সাহেব উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাজ শেষ হয়েছে। আর আপনি যা বলেছিলেন, আপনার পুত্রবধূ তার যা প্রয়োজন ছিল তা ওকে দিয়েছি। এইসব শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ এর মানে আমার শাশুড়িমা এবং ঠাকুর সাহেবের আগে থেকেই পরিকল্পনা ছিল। কিন্তু শাশুড়িমা আমাকে কখনো বলেন যে এটা তাদের পরিকল্পনা ছিল। তার মানে শাশুড়িমা ইচ্ছাকৃতভাবে বড় ভাইয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। চাইলে তিনি বড় ছেলের বাড়িতে কিছুদিন থাকার সময় নিতে পারতেন, তবে তিনি চলে গেলেন যাতে আমাদের ব্যক্তিগত সময় ভালো কাটুক এই ভেবে। কয়েক বছর পরে ঠাকুর সাহেবের মৃত্যু হল এবং তিনি তার সম্পত্তির একটি ছোট্ট অংশ আমার নামে লিখে দিয়ে গেলেন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।